আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞানিকা। আশা করি আমার মেয়েরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টি থেকে আমি গত ক্লাসে লিপিড নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব প্রোটিন বা আমিষ নিয়ে। আমাদের মূল যে খাদ্য বা প্রধান খাদ্য, বেস ফুড যেটা আমাদের, সেটি হচ্ছে মূলত ভাত বা কার্বোহাইড্রেট। ভাত বা চাল, যেটা রাসায়নিকভাবে হচ্ছে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের সাথে সাথে আমাদের প্রধান খাদ্যের সাথে আমরা আরেকটি যে খাদ্য উপাদানটা আমাদের খাদ্য তালিকা বিশাল অংশ জুড়ে আছে, সেটা হচ্ছে প্রোটিন বা আমিষ। আনুষঙ্গিক খাদ্য হিসেবে এটাকে আমরা গ্রহণ করে থাকি। তবে এই খাদ্যের প্রয়োজন আমাদের দেহে অত্যধিক, যেহেতু আমাদের প্রোটিন মূলত দেহ গঠনে কাজ করে থাকে। মাংসপেশির গঠন, ক্ষয় পূরণ, দেহের বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি, রক্তকণিকা তৈরি, মাংসকোষ তৈরি, পেশি তৈরি, সে সাথে সব ধরনের কোষের পুনর্গঠন এবং ক্ষয়পূরণের জন্য কাজ করে থাকে। এমনকি আমাদের এনজাইম, হরমোন তৈরির ক্ষেত্রেও মূলত প্রোটিন কাজ করে থাকে। প্রোটিন এগুলো সবগুলোই হচ্ছে এক ধরনের প্রোটিন। সুতরাং আমাদের দেহে প্রোটিনের চাহিদা প্রচুর এবং এদের খাদ্য তালিকায় এদের স্থানও অনেকটুকু জুড়ে আছে। সেই প্রোটিন সম্পর্কে জানবো আজকে। এর প্রথমে চলে যাচ্ছে আমি রাসায়নিক গঠন সম্পর্কে। রাসায়নিক গঠনে যাওয়ার আগে আমি বলবো যে প্রোটিন বা আমিষ যাকে আর্দ্র বিশ্লেষণ করলে যে ক্ষুদ্র অংশে পরিণত হয় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর কথাটাকে যদি একটু আমি ঘুরিয়ে বলি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড অণু পরপর যুক্ত হয়ে যে বড় অণুটা গঠন করে সেটাই হচ্ছে আমিষ বা প্রোটিন। তাহলে আমিষের রাসায়নিক সংগঠনের উপাদানগুলো কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যথারীতি, এবং সেই সাথে যুক্ত হয়েছে নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন সংযুক্ত বেশ বড় আকৃতির উচ্চ আণবিক ওজন সম্পন্ন একটি যৌগ, যাকে আত্ম বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেটাই হচ্ছে প্রোটিন। এটা একটি বইগত একটি সংজ্ঞা। তবে একটু একে ভেঙে বুঝিয়ে বললে বোঝা যায়। যেমন একটু আগে আমি বলেছি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে যে লম্বা চেইন বা বড় অণু গঠন করে সেটা হচ্ছে প্রোটিন। আবার বলছি, প্রোটিনকে ভাঙলে প্রোটিন হচ্ছে সেই উচ্চ আণবিক ওজন সমৃদ্ধ যৌগ, যাকে ভাঙলে কি পাওয়া যাবে? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। অ্যামাইনো অ্যাসিডের গঠন আমি এখানে একটু দেখিয়ে দিয়েছি, তোমরা বলে দেখতে পাচ্ছ। আমি কর্নারে একটা অ্যামাইনো অ্যাসিড দিয়েছি। একটি এক কার্বনের একটি যৌগ। এক কার্বন, এই মূলকটির কার্বনের সাথে কার্বনের চারটা হাত আছে। এক হাতে সে একটা অক্সিজেনকে ধারণ করেছে। এক পাশে একটি ক্ষারীয় মূলক বা অ্যামাইনো মূলক আছে, আরেক পাশে একটি অম্লীয় মূলক বা কার্বক্সিলিক মূলক আছে, অন্য পাশে একটি কার্যকরী মূলক আছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটি মূলক, এমন একটি যৌগ, এক কার্বনের তৈরি এমন একটি যৌগ যার একটি ক্ষারীয় অ্যামাইনো গ্রুপ, অবশ্যই একটি অ্যামাইনো গ্রুপ, একটি অ্যাসিডীয় বা অম্লীয় কার্বক্সিলিক গ্রুপ অবশ্যই থাকবে, তার সাথে একটি কি থাকে? কার্যকরী গ্রুপ থাকবে। এই ধরনের যৌগকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বা অ্যামাইনো অ্যাসিডে অবশ্যই যে তিনটি শর্ত থাকবে সেটা হচ্ছে, প্রথমত একটি তার কার্যকরী গ্রুপ থাকবে, একটি অ্যামাইনো গ্রুপ থাকবে, একটি কার্বক্সিলিক গ্রুপ থাকবে। যেহেতু এর একটি ক্ষারীয় গ্রুপ এবং অ্যাসিডীয় গ্রুপ আছে, সুতরাং এর বেশ হাইড্রোলাইসিস করার ক্ষমতা রয়েছে এবং কার্যকরী মূলকটার বিভিন্ন ধরনের অণুর অবস্থানের উপর ডিপেন্ড করে অ্যামাইনো মূলকটি ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে, বা অ্যামাইনো গ্রুপটি বা অ্যামাইনো অ্যাসিডটি ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড গঠন করতে পারে। অর্থাৎ আর বা কার্যকরী মূলকের বিভিন্ন যৌগের অবস্থানের উপর ভিত্তি করে এটা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড গঠন করতে পারে। অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতার উপর এবং এই বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে সংবন্ধ হয়ে বা নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে বড় যে প্রোটিন গঠন করে, সেই প্রোটিনেরও ভিন্নতা বা গঠন এবং আকার আকৃতিতে এবং গুণাগুণে বিভিন্ন ধরনের ভিন্নতা দেখা দেয়। সুতরাং এই অ্যামাইনো অ্যাসিডের আর বা কার্যকরী মূলকটি যদি হয়ে থাকে এইচ, তাহলে হয়ে থাকে এটা গ্লাইসিন। আবার যখন এটা হয়ে থাকে CH3, তখন হয়ে যায় এটা অ্যালানিন। অর্থাৎ এই অ্যামাইনো মূলকটির এইচ বা কার্যকরী মূলকটার সাথে, কার্যকরী মূলকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যৌগ বা মূলক যুক্ত হওয়ার
ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডে ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড গঠন করতে পারে। এই ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলো আবার নিজেদের মধ্যে বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে পারে। উদ্ভিদের দেহে সাধারণত উদ্ভিদে অনেক ধরনের প্রোটিন রয়েছে, তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল প্রয়োজনীয় প্রোটিন 20 প্রকার। এই 20 প্রকার প্রোটিনগুলো নিজেদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সজ্জায় যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো দুটো অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক কাঠামো। এখানে এই অ্যামাইনো অ্যাসিডগুলো দুটো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হওয়ার ক্ষেত্রে যখন একটি হাইড্রোক্সিল মূলকের সাথে আরেকটি অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এখনো পানি রিলিজ করে, এই ধরনের বন্ধন রিলিজ করে কার্বন নাইট্রোজেনের একটি বন্ধন গঠন করে, এই ধরনের বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন। আমি আবারও বলছি, এখনো অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোক্সিল মূলক পাশাপাশি অবস্থিত অপর একটি অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোজেন মূলকের সাথে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এখনো পানি গঠন করে রিলিজ করে দেয়, অর্থাৎ হাইড্রোলাইসিস হয়। এবং এই ক্ষেত্রে কার্বনের সাথে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের একটি অ্যামাইনো অ্যাসিডের কার্বনের সাথে পরবর্তী অ্যামাইনো অ্যাসিডের নাইট্রোজেনের সাথে কার্বন নাইট্রোজেন বন্ধন গঠিত হয়। ফলে এই দুটো যে বন্ধন গঠিত হয় সে বন্ধনকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন গঠনের মধ্য দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে বেশ বড় বা লম্বা একটি শিকল গঠন করে, যেটা আসলে প্রকৃতপক্ষে একটি বৃহৎ অণু যা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। এরকম উচ্চ আণবিক ওজন বিশিষ্ট বৃহৎ অণুগুলোই হচ্ছে এক একটি প্রোটিন বা আমিষ। এই ভিন্ন ভিন্ন গঠনের উপর ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সংযোগের উপর ভিত্তি করে প্রোটিনটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে আমরা আমিষের ভিন্নতা বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করবো। তার আগে একটু আমিষের বৈশিষ্ট্য সম্পর্কে বলি। যেহেতু আমিষ আমাদের খাদ্য তালিকায় জুড়ে আছে, দেহ গঠনের কাজ করছে, একেবারে প্রোটিনের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ সকল কোষের একেবারে গাঠনিক উপাদান হিসেবে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। আর আমাদের দেহে প্রোটিনের গুরুত্বের কথা তো বললামই। এর বৈশিষ্ট্য কিরকম? এটি পানিতে, ইথারে সবকিছুতে দ্রবণীয়, তবে অ্যালকোহলে অদ্রবণীয়। লৌহ দ্রবণ এবং লবণাক্ত দ্রবণেও এটি দ্রবণীয়, তবে অ্যালকোহলে অদ্রবণীয়। এবং হচ্ছে এটি সহজে ভাঙা যায় না, একে উচ্চ তাপে ভাঙতে হয়। আচ্ছা, চলে যাচ্ছি তার ক্লাসিফিকেশনে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমিষ সাধারণত 3 ধরনের হয়ে থাকে: সরল প্রোটিন, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন এবং উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। সরল প্রোটিন কি? স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে প্রোটিনকে বিশ্লেষণ করলে ওই প্রোটিন অংশ ছাড়া, আমি আবারও বলছি, যে প্রোটিনকে বিশ্লেষণ করলে ওই প্রোটিন অংশ ছাড়া অন্য কোনো অংশ পাওয়া যায় না, তাকে বলবো আমরা সরল প্রোটিন। অর্থাৎ যাকে আর্দ্র বিশ্লেষণ করলে শুধু অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে, অন্য কোনো রাসায়নিক যৌগ বা পদার্থ পাওয়া যাবে না, সেটাই হচ্ছে সরল প্রোটিন। সরল প্রোটিনের বেশ কিছু সরল প্রোটিন আমাদের প্রতিদিনে খাওয়া খাদ্য তালিকায় আছে, বিভিন্ন ব্যবহার্য বস্তুতে আছে। আমি এখানে একটা শর্ট তালিকা দিয়েছি। সংশ্লেষিত বা যুগ্ম প্রোটিন হচ্ছে যে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়া, অর্থাৎ প্রোটিন অংশ ছাড়াও একটি অপ্রোটিন অংশরূপে বিভিন্ন যৌগ, মূলক পদার্থ, ধাতু ইত্যাদি থাকতে পারে, তাকে আমরা বলবো যুগ্ম বা জোড়া বা সংশ্লেষিত প্রোটিন। যেখানে প্রোটিন অংশ তো আছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত তো বটেই, তার সাথে একটা অপ্রোটিন অংশ থাকবে, সেটা প্রোটিন ছাড়া আর সবকিছুই হতে পারে। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, যে প্রোটিন সংশ্লেষিত প্রোটিন বা সরল প্রোটিনকে আমরা নিজেদের মতোই কিছু সংযোজন বিয়োজন করে যে নতুন প্রোটিন তৈরি করতে পারি বা তৈরি হয়ে যায়, তাকে বলছি আমরা উৎপাদিত প্রোটিন। প্রথমে চলে যাচ্ছে আমি সরল প্রোটিনের ক্ষেত্রে। সরল প্রোটিনে তোমরা দেখতে পাচ্ছ একটি খুব সাধারণ সুপরিচিত একটি সরল প্রোটিন হচ্ছে অ্যালবিউমিন। অ্যালবিউমিন কোথায় আছে আমরা যদি একটু খেয়াল করে থাকি তাহলে সহজে বুঝতে পারবো। ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশটুকু হচ্ছে অ্যালবিউমিন প্রোটিন, অ্যালবুমিন আছে এতে। এছাড়া আমাদের রক্তরসে আছে, লসিকায় আছে এবং অবশ্যই ডিমের সাদা অংশে আছে। এই রক্তরসে, লসিকায় থাকা অ্যালবুমিন গুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের গঠনের কাজ করে থাকে এবং
ডিমের সাদা অংশে যে অ্যালবুমিন সেটা আমরা গ্রহণের মাধ্যমে দেহে প্রয়োজনীয় অ্যালবুমিনে যোগান দিয়ে থাকি। গ্লোবিউলিন আছে ডিমের কুসুমে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিমের কুসুমে আছে গ্লোবিউলিন আর সাদা অংশে আছে অ্যালবুমিন। গ্লোবিউলিন ডিমের কুসুমে আছে, চোখের ল্যান্সে আছে, মাংস পেশিতে আছে। এই সব জায়গায় যে গ্লোবিউলিন, এই গ্লোবিউলিনের যোগান দিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্লোবিউলিনের উৎসগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। কোথায় আছে? প্রথমে বলেছি ডিমের কুসুমে গ্লোবিউলিন আছে। এছাড়া রয়েছে বাদাম, আলু ইত্যাদি উদ্ভিজ্জ খাদ্যগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গ্লোবিউলিন আছে, যেগুলো আমাদের খাদ্য তালিকায় অবধারিতভাবে থাকে এবং এগুলো আমরা গ্রহণের মাধ্যমে আমাদের মাংসপেশির জন্য, চোখের ল্যান্সের জন্য প্রয়োজনীয় গ্লোবিউলিনের যোগান দিয়ে থাকি। তারপর চলে আছে গ্লুটেনিন। গ্লুটেনিন সাধারণত থাকে গমে থাকে গ্লুটেনিন, তারপর চালে থাকে অরাইজেনিন। এইগুলো সবই হচ্ছে এক প্রকার গ্লুটেনিন। গ্লুটেনিন অবশ্যই একটি সরল প্রোটিন এবং এই আমরা প্রতিদিন যে খাদ্য হিসেবে চাল গ্রহণ করে থাকি, গমের আটা খেয়ে থাকছি, এগুলোর মাধ্যমে গ্লুটেনিন জাতীয় সরল প্রোটিন আমাদের দেহে সরবরাহ হয়ে থাকে। তারপর চলে আছে প্রোটামিন। প্রোটামিন কি? প্রোটামিন হচ্ছে এক ধরনের সরল প্রোটিন। কোথায় আছে? এটিও আর্জিনিন এবং স্যামন মাছের প্রোটিনটাকে স্যালমিন বলা হয়। আমরা স্যামন মাছের থেকে প্রাপ্ত স্যালমিন প্রোটিনটাও এক ধরনের প্রোটামিন এবং চালের আর্জিনিনটাও এক ধরনের প্রোটামিন। তাহলে এই প্রোটিনগুলো আমরা চাল এবং মাছ থেকে পেয়ে থাকি। প্রোলামিন ভুট্টার জেইন, বার্লি এবং গম বার্লির হার্ডিন এবং হচ্ছে গম সরিষার গ্লিয়াডিন। এই প্রোটিনগুলো আমি আবারও বলছি, ভুট্টার জেইন, বার্লির হার্ডিন, জব বার্লির হার্ডিন এবং গম সরিষা বা রায়ের হচ্ছে গ্লিয়াডিন। এই প্রোটিনগুলো সবগুলোই হচ্ছে এক ধরনের প্রোলামিন। প্রোলামিনের যোগান আমরা এই ভুট্টা, গম ইত্যাদি তৈরিকৃত বিভিন্ন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি। তারপর রয়েছে হিস্টামিন। সেই হিস্টোন সাধারণত আর্জিনিন এবং লাইসিন থেকে আমরা পাই, অর্থাৎ এর উদাহরণ হচ্ছে আর্জিন এবং লাইসিন। সাধারণত চাল থেকে আমরা আর্জিনিনটা পেয়ে থাকি। তারপর হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। নখ, শিং, খুরে ক্যারাটিন থাকে। স্ক্লেরোপ্রোটিন আমি একটু এখানে ডিটেলস করছি, তোমরা দেখো বোর্ডে লিখেছি আমি। স্ক্লেরোপ্রোটিন হচ্ছে আমাদের দেহে গঠনমূলক প্রোটিন। সাধারণত আমাদের দেহে যতগুলো প্রোটিন আছে তা থেকে বেশ কয়েক ধরনের কার্যকারিতার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে এক গাঠনিক প্রোটিন, আরেকটা হচ্ছে কার্যকরী প্রোটিন। গাঠনিক প্রোটিন কি? গাঠনিক প্রোটিন হচ্ছে, আমি এখানে যে স্ক্লেরোপ্রোটিনের কথা বলেছি, সরলটা যদিও গঠন রাসায়নিকভাবে, যেহেতু এখানে অন্য কোনো যৌগ নেই, বিশ্লেষণ করে শুধু ওই ধরনের প্রোটিনই পাওয়া যায়, কোনো অপ্রোটিন অংশ নেই, তাই এটি রাসায়নিক গঠনগতভাবে এটি একটি সরল প্রোটিন। এই সরল স্ক্লেরোপ্রোটিনটি আমাদের দেহে একটি গাঠনিক প্রোটিন হিসেবে কাজ করে। অর্থাৎ এই স্ক্লেরোপ্রোটিনের গ্রুপে যত ধরনের প্রোটিনের কথা আমি এখন বলবো, এই সবগুলো প্রোটিন আমাদের দেহ গঠনে বিভিন্ন অংশ গঠনের ক্ষেত্রে গাঠনিক প্রোটিন হিসেবে কাজ করে থাকে। আমাদের দেহে প্রোটিনগুলোকে এই কার্যকারিতার ভিত্তিতে দুই ধরনের ভাগ করতে পারে। একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, যেটা একটু পরে আমি বলবো স্ক্লেরোপ্রোটিনের কথা। আরেকটা হচ্ছে আমাদের দেহে কার্যকরী প্রোটিন। এই কার্যকরী প্রোটিনের বিশাল অংশ জুড়ে রয়েছে যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন। সাধারণত এই ধরনের প্রোটিনগুলো আমাদের দেহে প্রোটিন অংশের সাথে সাথে একটি অপ্রোটিন অংশকে নিয়ে দেহে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশগুলো বা কার্যকরী মূলকগুলো বা উপাদানগুলো তৈরি করে থাকে। যেমন আমাদের দেহের এনজাইম, হরমোন, গ্লোবিরঞ্জক বা শ্বাসরঞ্জকগুলো, যেমন হিমোগ্লোবিন, এই ধরনের সমস্ত প্রোটিনগুলো কিন্তু আমাদের দেহের কার্যকরী প্রোটিন। অর্থাৎ আমাদের দেহে যখন যেখানে যে ধরনের প্রোটিনের প্রয়োজন হচ্ছে, সেখানে এই যুগ্ম প্রোটিনগুলো প্রয়োজনীয় অংশকে সংযুক্ত করে যুগ্ম প্রোটিনে পরিণত হচ্ছে এবং কার্যকরী পদক্ষেপ নিচ্ছে বা কাজটা সম্পন্ন করছে। অর্থাৎ যখন আমাদের দেহে যে বিশেষ ধরনের এনজাইম বা বিশেষ ধরনের হরমোনের প্রয়োজন হয়, তখন সেই বিশেষ ধরনের হরমোন এবং এনজাইমটা উৎপন্ন করে এবং সেই বিশেষ ধরনের কাজটা সমাধান করে থাকে। তাহলে প্রথমে চলে কার্যকরী প্রোটিনের কথা বললাম, এখন আমি একটু বলতে চাই গাঠনিক প্রোটিনের কথা। অর্থাৎ এখানে যে আমি সরল প্রোটিনের ক্ষেত্রে যে একটা লাস্ট
একটি গ্রুপের কথা বললাম, স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন হচ্ছে দেহের শক্ত গঠন তৈরি করে থাকে এই প্রোটিনটি, নাম হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এই স্ক্লেরোপ্রোটিনগুলো বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের দেহে নখ, চুল, এই মৃত কোষগুলো, আবারও বলছে আমাদের দেহে হিউম্যান বডির ক্ষেত্রে নখ, চুল, এই মৃত কোষগুলোর গঠন এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে শিং, খুর, আইস ইত্যাদির গঠন করে থাকে ক্যারাটিন নামক এক বিশেষ ধরনের প্রোটিন। ক্যারাটিন নামক এক বিশেষ ধরনের প্রোটিন যেটা আমাদের দেহে চুল, নখ গঠন করছে, সেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে নখ, শিং, খুর, আইস ইত্যাদি গঠন করে থাকে। এই শক্ত কাঠামো বিশিষ্ট এই শক্ত প্রোটিনটার নাম হচ্ছে ক্যারাটিন। এটা এক ধরনের স্ক্লেরোপ্রোটিন এবং রাসায়নিকভাবে এটি একটি সরল প্রোটিন। তারপর চামড়া রয়েছে কোলাজেন। কোলাজেন এক বিশেষ ধরনের প্রোটিন যেটা আমাদের দেহে সমস্ত পেশিগুলোকে পাশাপাশি মায়োসিনের মতো পাশাপাশি সংযুক্ত করে একটা বিশেষ ধরনের গঠন লাভ করে, দৃঢ়তা প্রদান করে, মাংস পেশি গঠন করে। চামড়ায় রয়েছে এই কোলাজেন। কোলাজেন এই বিশেষ প্রোটিনটা মানুষ সহ প্রায় সকল প্রাণীর দেহে কোলাজেন উপস্থিত থেকে চামড়া বা বাইরের এপিথেলিয়াল স্তরটি গঠন করে থাকে। তারপর রয়েছে হাড়। হিউম্যান বডি মানে মানুষ সহ প্রায় সকল ধরনের প্রাণীর দেহে হাড় গঠনে মূল কাজটা করে থাকে যে ট্যান্ডন। হাড়ের সাথে যে অস্থি, হাড়ের সাথে যে পেশির যে সংযোগ, যে ট্যান্ডন বা কন্ডরা কাজ করে থাকে, সেই ট্যান্ডন বা কন্ডরাটাও এক ধরনের স্ক্লেরোপ্রোটিন। এছাড়া আমাদের যে অস্থি, সেইন নামক একটি স্ক্লেরোপ্রোটিন বা সেইন নামক একটি প্রোটিন অস্থি গঠনে কাজ করে থাকে। আর কন্ড্রেন নামক এক ধরনের প্রোটিন আমাদের তরুণাস্থি গঠনে কাজ করে থাকে। এই অস্থির জন্য সেইন, তরুণাস্থির জন্য কন্ড্রেন এবং অস্থির সাথে পেশির গঠনের জন্য হচ্ছে ট্যান্ডন, পেশির গঠনের জন্য মায়োসিন। এই সমস্ত প্রোটিনগুলো একতাবদ্ধ হয়ে আমাদের দেহে মাংসপেশি, হাড়ের সাথে মাংসপেশির সংযোগ, এই সমস্ত কিছু সমাধান করে থাকে। তারপর রয়েছে পতঙ্গের ক্ষেত্রে যে আমরা দেখতে পাই পোকামাকড় বা পতঙ্গের ক্ষেত্রে শক্ত আবরণ, দেহ আবরণ বা শক্ত পাখনা, এই সমস্ত প্রোটিনগুলো হচ্ছে স্ক্লেরোটিন। এই প্রোটিনগুলোকে বলা হচ্ছে স্ক্লেরোটিন। এই স্ক্লেরোটিন নামক প্রোটিনগুলো পতঙ্গের গায়ে প্রতিরক্ষামূলক শক্ত আবরণ, দেহ আবরণ গঠন করে থাকে এবং পাখনার ক্ষেত্রে শক্ত পাখনা বা হালকা কিন্তু শক্ত পাখনা, দৃঢ় পাখনা গঠন করে থাকে। এছাড়া রয়েছে ফাইব্রাইন। সাধারণত মাকড়সার জালে আমরা দেখতে পাই বেশ দৃঢ় কিছু প্রোটিন তন্তু, যেটাকে বলা হচ্ছে ফাইব্রাইন। এছাড়াও অণুর গঠনের উপর ভিত্তি করে প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, গ্লোবিউলার এবং ফাইব্রিন বা তন্তুময় এবং গ্লোবিউলার বা বৃত্তাকার। যেমন ফাইব্রিন বা তন্তুময় হচ্ছে আমাদের দেহে মাংসপেশি গঠনকারী সকল প্রোটিনগুলো, অর্থাৎ মায়োসিন গঠনকারী সমস্ত প্রোটিনগুলো হচ্ছে তন্তুমূলক, অর্থাৎ মাংসপেশি গঠনকারী প্রোটিনগুলো তন্তুকার বা ফাইব্রিন টাইপের। আর যে প্রোটিনগুলো আমাদের দেহে গোলাকৃতি বা গ্লোবিউলার, সেই প্রোটিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিমোগ্লোবিন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্লাইকোপ্রোটিন, মিউকোপ্রোটিন, এই সমস্ত প্রোটিনগুলোই বৃত্তাকৃতি বা গ্লোবিউলার আকৃতি। চলে যাচ্ছে। তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম সরল প্রোটিন সম্পর্কে। সরল প্রোটিনগুলোর নাম আমি একবার বলে যাচ্ছি: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোটামিন, প্রোলামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। তোমাদের কাজ হচ্ছে এই আমিষের প্রকারভেদটা বলার সময় সবার আগে এই নামগুলোকে মেমোরাইজ করে নেওয়া, তালিকাবদ্ধ করে, এভাবে তালিকাবদ্ধ করে আগে নামগুলো মেমোরাইজ করে ফেলে। মেমোরাইজ করলে তখন তোমাদের এমসিকিউর জন্য প্রশ্ন উত্তর করতে সহজ হবে। এই যে আমি ভেতরে ইনফরমেশনগুলোকে একটু লিস্ট আউট করেছি, এই ইনফরমেশনগুলো কোন ধরনের প্রোটিনে কি আছে, কি খাদ্যের মাধ্যমে, কি খাদ্যের কোন প্রোটিনের মাধ্যমে আমরা ওই বিশেষ ধরনের প্রোটিনটা পেয়ে থাকছি, এইভাবে একটু লিস্ট আউট করলে বা ইনফরমেটিভ প্রেজেন্টেশন হলে তোমার উত্তরপত্রটা অনেক ভালোভাবে মূল্যায়িত হবে। আমি একটুও তারপরও তোমাদের এখানে লেখা আছে, বইও লেখা আছে, বই থেকে তোমরা একটু মার্ক করে নিবা, শিখে নিবা। একটু আমি প্রথম থেকে বলে যাচ্ছি, তোমরা আমার সাথে একটু মেমোরাইজ করো। সরল প্রোটিন হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোটামিন, প্রোলামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। 7টা: অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন,
প্রোলামিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। চলে যাচ্ছে আমি যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিনের ক্ষেত্রে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ সংশ্লেষিত প্রোটিন মানে, আমি একটু বলি এখানটায়, যে প্রোটিন মূলত অসংখ্য অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। সুতরাং প্রোটিনকে আমরা ভাঙলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডই পাবো। অর্থাৎ প্রোটিনকে ভাঙলে প্রোটিনে গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছু পাওয়ার কথা না। যে প্রোটিনকে ভাঙলে গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর কিছুই পাওয়া যায় না, সেটাই হচ্ছে সরল প্রোটিন। কিন্তু যে প্রোটিনকে ভাঙলে গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড ছাড়াও আরো অন্যান্য যৌগমূলকগুলো থাকে, যৌগমূলকগুলো থাকে বা কার্যকরী মূলক থাকে, বা অন্যান্য উপাদানগুলো বা মৌলগুলো বা বিশেষ করে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালগুলো বা অন্যান্য অণুগুলো এখানে সংযোজিত থাকে। এই ধরনের প্রোটিনগুলোকে বলা হচ্ছে সংযোজিত বা সংশ্লেষিত বা যুগ্ম প্রোটিন। অর্থাৎ প্রোটিন অংশের সাথে একটি অপ্রোটিন অংশ থাকবে। এই অপ্রোটিন অংশটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। আমি আগামী ক্লাসে এনজাইম পড়ানোর সময় তোমাদের এই সমস্ত কিছু নিয়ে একটু আরো বিশদভাবে আলোচনা করব। আজকে শুধু এতটুকু বলি যে প্রোটিনের সাথে যে অপ্রোটিন অংশ থাকে তাকে বলা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ। প্রোস্থেটিক গ্রুপের উপর ভিত্তি করে সংশ্লেষিত বা যুগ্ম প্রোটিনকে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে, বা বেশ কয়েক ধরনের সংশ্লেষিত প্রোটিন আমরা দেখতে পাই। প্রথমে বলছি নিউক্লিয় প্রোটিন। যেমন নিউক্লিক অ্যাসিড থাকে, যে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে প্রোটিন অংশের সাথে নিউক্লিক অ্যাসিডের অংশ পাওয়া যায় তাকে নিউক্লিয় প্রোটিন বলছি। আমাদের দেহের বা সকল জীবকোষে অনেক ধরনের নিউক্লিয় প্রোটিন পাওয়া যায় বা দেখা যায়। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সৃষ্টির জন্য এই ধরনের নিউক্লিয় প্রোটিনগুলো জীবকোষে অবস্থান করে। তারপর রয়েছে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। যে প্রোটিনগুলোকে যে যুগ্ম প্রোটিনগুলোকে আর্দ্র বিশ্লেষণ করলে তার প্রোটিন অংশের সাথে কার্বোহাইড্রেট অংশ পাওয়া যায় তাকে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন বলছি। এই গ্লাইকোপ্রোটিন এবং মিউকোপ্রোটিন আমাদের জীবকোষে বেশ কিছু অঙ্গাণুর ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু কোষীয় অঙ্গাণুর গাঠনিক উপাদান হিসেবে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন রয়েছে। লিপোপ্রোটিন, যে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করে লিপিড অংশের সাথে প্রোটিন অংশের সাথে একটা লিপিড অংশ পাওয়া যায় তাকে লিপোপ্রোটিন বলছে। জীবকোষে লিপোপ্রোটিনের উপস্থিতি প্রচুর। তারপর হচ্ছে ক্রোমোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন কি? রঞ্জক, যে প্রোটিনকে বিশ্লেষণ করলে প্রোটিন অংশের থেকে রঞ্জক উপাদান বা অংশ অবশ্যই থাকে তাকে ক্রোমোপ্রোটিন বলা হচ্ছে। এই ধরনের ক্রোমোপ্রোটিনগুলো হচ্ছে ফ্লাওয়ার প্রোটিন, সাইটোক্রোম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি, বিশেষ কোনো প্রোটিনের কথা বলতে হলে আমরা বলতে পারি যে ক্রোমোজোম সংশ্লিষ্ট প্রোটিন বলতে পারি আমরা, ক্যারাটিনয়েড প্রোটিন, বিলি প্রোটিন, ফ্লাভোপ্রোটিন এবং ক্লোরোফিল প্রোটিন, হিমোগ্লোবিন প্রোটিন ইত্যাদির কথা আমরা বলতে পারি। আবারও বলছি, ক্রোমোপ্রোটিন যেহেতু রঞ্জক সমৃদ্ধ প্রোটিন, সুতরাং এখানে আমরা ফ্লাভোপ্রোটিন তো পাচ্ছি, ক্লোরোফিল সংযুক্ত হলে তো আমরা তাকে ক্লোরোপ্রোটিন বলছি, তার সাথে যদি বিলিরুবিন সঙ্গে থাকে বিলি প্রোটিন বলছি, যদি এর সাথে হিমোগ্লোবিন যুক্ত থাকে তাকে হিমোগ্লোবিন প্রোটিন বলছি। এই যে বিভিন্ন ধরনের রঞ্জক সমৃদ্ধ প্রোটিনগুলোই হচ্ছে ক্রোমোপ্রোটিন। ফসফোপ্রোটিন, যে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে প্রোটিন অংশের সাথে একটি ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে তাকে ফসফোপ্রোটিন বলা হচ্ছে। এবং ফ্লাভোপ্রোটিন হচ্ছে যে প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে এফএডি অর্থাৎ ফ্লাভিনিন এডিনোসিন ডাইফসফেট পাওয়া যায় তাকে ফ্লাভোপ্রোটিন বলছি। লৌহ প্রোফাইলিন প্রোটিন, সাধারণত সাইটোক্রোম গুলাই হচ্ছে লৌহ প্রোফাইলিন প্রোটিন। অর্থাৎ যে যুগ্ম বা সংশ্লিষ্ট প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে তার প্রোটিন অংশের সাথে একটি বিশেষ ধরনের লৌহ সম্পৃক্ত বা সংযুক্ত অংশ পাওয়া যায় তাকে লৌহ প্রোফাইলিন প্রোটিন বলা হয়। লৌহ প্রোফাইলিন প্রোটিনের উপযুক্ত উদাহরণ হচ্ছে সাইটোক্রোম। আমরা সাইটোক্রোমের কথা অনেকবার পড়ি, সাইটোক্রোম B6, সাইটোক্রোম F এদেরকে পড়েছে। এরা বাহক, ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে থাকে, তবে এরা প্রত্যেকে এক একটা প্রোটিন। চলে যাচ্ছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন। দেখতে পাচ্ছে এখানে বলা হয়েছে পেপটাইড, প্রোটিওজ এবং পেপটোনের কথা। যেমন এই প্রোটিনগুলো বা বিভিন্নভাবে সংশ্লেষিত হলে, আর্দ্র বিশ্লেষিত হলে বা বিভিন্ন এনজাইম দ্বারা এটি বিভক্ত হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই পেপটাইড, যে নতুন ধরনের প্রোটিন তৈরি হয় বা প্রোটিন
পরিপাকের ক্ষেত্রে আমরা এটি খুব ভালোভাবে অনুভব করে প্রোটিন পরিপাক বড় বড় আকৃতির প্রোটিনগুলো পরিপাক হওয়ার সময় বিভিন্ন ধরনের এনজাইম তার উপর কাজ করে থাকে। দেখা যায় কখনো কখনো সেটা বিভক্ত হয়ে প্রোটিওজে পরিণত হচ্ছে, কখনো কখনো সেটা পেপটাইডে পরিণত হচ্ছে, কখনো কখনো সেটা পেপটোনে পরিণত হচ্ছে। এই সবগুলোই নতুন নতুন প্রোটিনের নতুন নতুন রূপ, তাই এদেরকে আমরা উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন বলছি। পরীক্ষাগারে বা গবেষণাগারে আমরা এইভাবে বিভিন্নভাবে এনজাইম প্রয়োগ করে প্রোটিনকে অর্ধ সংশ্লেষিত বা আর্য সংশ্লেষিত বা পূর্ণ সংশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন করে নতুন নতুন উৎপাদিত প্রোটিন আমরা তৈরি করতে পারি। এছাড়াও আমাদের দেহে উদ্ভিদ দেহে সৃষ্ট প্রোটিনগুলোকে উদ্ভিজ্জ প্রোটিন, যেখানে আসলে প্রোটিনের প্রায় গুরুত্বপূর্ণ বেশ 17টি উপাদানের অনেকগুলো অনুপস্থিত থাকে এবং প্রাণী থেকে প্রাপ্ত প্রোটিনগুলোকে প্রাণীজ প্রোটিন বলছে, যেখানে আসলে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় প্রোটিন অংশ বা অ্যামাইনো অ্যাসিড অংশগুলো রয়েছে। এছাড়াও প্রোটিন আমাদের দেহে কেন গুরুত্বপূর্ণ, একটু মানব দেহ বা জীব দেহে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসে। তার আগে আমি একটু এখানে টপিকটার আলোকে বলতে পারি। প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, আমিষ বা প্রোটিনকে সংজ্ঞায়িত করবা, সংজ্ঞা দাও বা আমিষ কি, স্বাভাবিক একটা প্রশ্ন। অ্যামাইনো অ্যাসিড কি, জ্ঞানমূলক প্রশ্ন। পেপটাইড বন্ড কি বা পেপটাইড বন্ধন বলতে কি বুঝো, অনুধাবন বা জ্ঞানের প্রশ্ন। তারপর হতে পারে কার্যকরী মূলক কি, অ্যামাইনো মূলক কি হতে পারে, সেটা কার্বক্সিলিক মূলক কি, এটা অ্যাসিডীয় মূলক কি, এই সমস্ত কিছু এসব হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তারপর হচ্ছে প্রয়োগের প্রশ্ন। প্রয়োগের প্রশ্ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের বা অ্যামাইনো অ্যাসিড না, ঠিক প্রোটিনের রাসায়নিক সংগঠন লিখো বা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের প্রকারভেদগুলো লিখো, কত ধরনের প্রোটিন হতে পারে তার প্রকারভেদ লিখো। সেক্ষেত্রে এরকম একটা ছক করে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবে প্রশ্ন, যেভাবে আমি আজকে তোমাদেরকে লেকচারটা দিয়েছি বা বইয়ে ফলো করবা এবং সেভাবে সেটা প্রশ্ন উত্তরটা রেডি করবা। এবং সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানব দেহে এই বিশেষ উপাদানটির কার্যকারিতা বা ভূমিকা বা গুরুত্ব কতটুকু, তোমার মতামত ব্যক্ত করো। বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি কয়েকটা পয়েন্ট বলছি, তোমরা সেটা আরো বিশদভাবে আলোচনা করে উত্তরটা করার জন্য। প্রথমত হচ্ছে আমাদের দেহ গঠন। দেহ গঠনের জন্য এই যে আমি এতক্ষণে স্ক্লেরোপ্রোটিনের কথা বলেছি, পেশি গঠনের ক্ষেত্রে মায়োসিন, কোলাজেন এই সমস্ত প্রোটিনগুলো আমাদের মাংসপেশি গঠন করে থাকে। তাছাড়াও আমাদের গ্লোবিউলিন মাংসপেশি গঠনে বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। অস্থির ক্ষেত্রে স্যাডিন, তরুণাস্থির ক্ষেত্রে হচ্ছে কন্ড্রিন এবং সে সাথে হাড় এবং পেশির গঠনের ক্ষেত্রে ট্যান্ডন কাজ করে, ট্যান্ডন বা কন্ডোরা কাজ করে থাকে। তাহলে এই সমস্ত প্রোটিন আমাদের দেহ গঠনের কাজ করে থাকছে। এছাড়া আমাদের যে বহিঃকোষগুলো অর্থাৎ নখ, চুল, লোম, আঁশ, ত্বক ইত্যাদি গঠনের ক্ষেত্রে রয়েছে আমাদের ক্যারাটিন নামক বিশেষ ধরনের প্রোটিন। চামড়ার গঠন রয়েছে কোলাজেন ইত্যাদি। সমস্ত দেহ গাঠনিক প্রোটিনগুলো আমাদের দেহ গঠনের কাজ করে থাকে। এরপর রয়েছে আমাদের দেহের ভেতর যে অস্থির ভেতরে যে রক্ত, অস্থি মজ্জা। তারপর রয়েছে আমাদের শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন, রয়েছে আমাদের রক্তকণিকা গঠনের জন্য সমস্ত কিছু হচ্ছে রক্তরস, রক্তকণিকা, লসিকা সমস্তই হচ্ছে প্রোটিন। যেমন রক্তরস এবং লসিকায় রয়েছে অ্যালবিউমিন, আবার রয়েছে চোখের লেন্সে রয়েছে গ্লোবিউলিন, আবার আমাদের রক্তকণিকাগুলো তৈরি হয়েছে তাও প্রত্যেকটাই এক এক ধরনের প্রোটিন, আবার লসিকাগুলো এক এক ধরনের প্রোটিন। সুতরাং আমাদের দেহের ভেতরে রক্ত, লসিকা, রক্তরস সমস্তই হচ্ছে এক এক ধরনের প্রোটিন। এছাড়া আমাদের দেহে যে এনজাইম, খাদ্য পরিপাকের জন্য যে এনজাইম গঠিত হয়, আমাদের দেহের রোগ প্রতিরোধের জন্য যে শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকা থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের ইন্টারফেরন রাসায়নিক সংশ্লেষণ, যেটা আমাদের দেহ প্রতিরক্ষায় কাজ করে থাকে। আমি আবারও বলছি, দেহে রক্তকণিকা গুলো প্রোটিন। রক্তকণিকার ক্ষেত্রে লোহিত কণিকাতে রয়েছে হিমোগ্লোবিন, নিজেও প্রোটিন বহন করছে হিমোগ্লোবিন, সেটাও প্রোটিন। সেই শ্বাসরঞ্জকটি আমাদের দেহে অক্সিজেন পরিবহনের কাজ করে থাকে, সেটাও একটা হিমোগ্লোবিনটাও হিম প্রোটিন। আবার সে সাথে শ্বেতকণিকা বা লিউকোসাইট এগুলো আমাদের দেহে জীবাণু ভক্ষণ করে প্রতিরক্ষায় পুরো ফোর্স নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের
শ্বেতকণিকাগুলো আমাদের দেহে পুরো প্রতিরক্ষায় রয়েছে। এই শ্বেতকণিকাগুলো তাদের যে ট্রান্সফরমেশন, পরবর্তী যে রূপান্তর, যেগুলো মেমোরি সেল হচ্ছে, যেগুলো অ্যান্টিবডি তৈরি করছে, যেগুলো মাইক্রোফেজ হিসেবে কাজ করছে, যেগুলো নিউট্রোফিলস হিসেবে কাজ করছে, এরা সবগুলো এক একটা এক এক ধরনের। এরা প্রত্যেকেই শ্বেতকণিকা, এরা প্রত্যেকেই প্রোটিন। অ্যান্টিবডি এক ধরনের, তাদের থেকে নিঃসৃত যে বিশেষ ধরনের কোষ, যে ট্রান্সফরমেশনের মাধ্যমে যে বিশেষ ধরনের কোষ তৈরি করে অ্যান্টিবডি, সেটাও এক ধরনের রাসায়নিক প্রোটিন। আবার যে ইন্টারফেরন নিঃসরণ করে আমাদের দেহকে প্রতিরোধী করে তোলে, সেই ইন্টারফেরনটাও রাসায়নিকভাবে প্রোটিন। আবার আমাদের দেহে যে খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়, এই এনজাইমগুলো বিভিন্ন ধরনের প্রোটিন। আবার আমাদের দেহে যে দেহ বৃদ্ধি সাধন, নিয়ন্ত্রণ, সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য যে রাসায়নিক ক্ষরণ হয়, যে হরমোন, সেটাও প্রোটিন। তাহলে আমাদের দেখা যাচ্ছে আমাদের দেহ গঠনে প্রোটিনের অবদান বা উপাদানের কথা বলে আসলে শেষ করা যাবে না। সমস্ত দেহের সমস্ত ধরনের ক্ষরণ, হরমোন, এনজাইম, সকল ধরনের নিঃসরণ সবকিছুই হচ্ছে প্রোটিন। এই প্রোটিন আমাদের দেহ গঠন করে, দেহে বৃদ্ধি সাধন করে, দেহের সমস্ত ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। প্রোটিনের এই গুরুত্ব অপরিসীম। এই প্রোটিনকে যোগান দেওয়ার জন্য আমাদের খাদ্য তালিকায় প্রোটিনের পর্যাপ্ত স্থান দেওয়া প্রয়োজন। যাই হোক, আজকে আমার এটাই ছিল প্রোটিন নিয়ে আমার উপস্থাপনা। প্রোটিন নিয়ে আমরা এনজাইম, প্রোটিন সংক্রান্ত একটা ছোট্ট টপিকস বাকি আছে আমার, এনজাইম, সেটা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা আজকে যেটুকু পড়িয়েছি, আমি প্রোটিনে যেটুকু অংশ পড়িয়েছি, ক্লাসিফিকেশন, সে সাথে হচ্ছে তার গুরুত্ব, এগুলো তোমরা প্রশ্ন আকারে রেডি করে তৈরি করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।